আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আফটার আ লং টাইম তোমাদের সামনে আবার হাজির হয়ে গেলাম আমি তোমাদের ওমায়ের স্যার। অনেক দিন ধরে আমরা ব্যস্ত শিডিউল পার করছিলাম, যার কারণে অনলাইনে কোনো ক্লাস আয়োজন করা হয়নি বা মাঝখানে অনেক সময় আমরা গ্যাপ দিয়ে দিয়েছি। তো আর কোনো গ্যাপ নয়, আমরা আজ থেকে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে শুরু করে দিয়েছি আমাদের এই ক্লাস শিডিউল। তোমরা দেখতে পাচ্ছ আমরা আজকে ক্লাস নেব ওয়ার্ড এন্ড ফ্রেজ নিয়ে। তো আমাদের ওয়ার্ড এন্ড ফ্রেজেস নিয়ে তোমাদের কাছে ক্লাস নেব। তো আমি পূর্বেই তোমাদেরকে ঘোষণা করে দিয়েছিলাম আমরা ইংলিশ গ্রামারের এই টপিকগুলো নিয়েই তোমাদের ক্লাস শুরু করব। তো আমাদের ইংলিশ সেকেন্ড পেপারের মোটামুটি সবচেয়ে একটা সহজ টপিক অ্যান্ড যেটাকে আমরা ইজিলি ধারণ করতে পারবো এরকম একটা টপিক হচ্ছে ওয়ার্ড অ্যান্ড ফ্রেজেস। তো ওয়ার্ড অ্যান্ড ফ্রেজেস জিনিসটা কি, এই টপিকটা শুরু করার আগে আমরা ওয়ার্ড কি এবং ফ্রেজ কি এই দুইটা জিনিস সম্পর্কে জানবো। ওয়ার্ড জিনিসটা হচ্ছে ভাইয়া শব্দ। ওয়ার্ড অর্থ কি? শব্দ। আর যেহেতু এটা প্লুরাল বোঝাইছে তাহলে শব্দগুলো হবে, হ্যাঁ। তো এন্ড বলছি কি ফ্রেজেস, শব্দাংশ। কি? শব্দাংশ। অর্থাৎ ফ্রেজ হচ্ছে কয়েকটা ওয়ার্ড একসাথে মিলে যখন একটা শব্দ গঠন করে সেটাকে আমরা কি বলতেছি? ফ্রেজেস। তো আসো আমাদের রুলস নাম্বার 1, যেটা ওয়ার্ড অ্যান্ড ফ্রেজেস এর প্রথম নাম্বার রুলস, যে জিনিসটা আমরা একটু চেষ্টা করলে একদম ক্লিয়ারলি একটা ধারণা পাবো। দেখতে পাচ্ছ লিখছে ওয়াজ বর্ন, এই ফ্রেজটি জন্মগ্রহণ করা বোঝায়। তাহলে এইটাকে বলছে কি ওয়াজ বর্ন, এটা একটা হচ্ছে কি ফ্রেজ। কেন ভাইয়া? এখানে দেখো ওয়াজ প্লাস বর্ন, এই দুইটা মিলে একটা ফ্রেজ গঠিত হয়েছে, এই কারণে এটাকে বলা হচ্ছে কি ফ্রেজ। তাহলে ওয়াজ বর্ন, এই ফ্রেজটি জন্মগ্রহণ করা অর্থে বুঝিয়েছে। তাহলে দেখো ভাইয়া, যখন আমরা ওয়াজ বর্ন জিনিসটা পড়বো এটা আমরা শূন্যস্থানে কিভাবে বসাবো? যখন ভাইয়া দেখো, যখন স্থানের নাম বোঝাবে, যখন নির্দিষ্ট সাল বোঝাবে, যখন নির্দিষ্ট সময় বোঝাবে, অর্থাৎ এই তিনটার মধ্যে থেকে যখন যে কোনো একটা থাকবে তখন সেখানে আমরা কি বসাবো? ওয়াজ বর্ন বোঝাবো। ধরো কারো কেউ কোথাও জন্মগ্রহণ করেছে, সেই জায়গাটার নাম বুঝিয়েছে। ধরো আমি জন্মগ্রহণ করেছি কোথায়? বাঁশখালী, চিটাগংয়ে। তো আমি আমার বাঁশখালী স্থানের নাম যখন বলবো তখন ওয়াজ বর্ন বসাবো। অথবা নির্দিষ্ট সাল, আমরা যখন জন্মগ্রহণ করেছিলাম এটা নির্দিষ্ট ইয়ারে জন্মগ্রহণ করেছি, সে ওই নির্দিষ্ট ইয়ারটার কথা উল্লেখ থাকবে, তখন বলবো কি নির্দিষ্ট সাল। যদি বলা হয় ওই সালের ওই দিন বা ওই সময়টা, যখন সময় উল্লেখ থাকবে তখন ভাইয়া আমরা কি বোঝাতে পারবো? ওয়াজ বর্ন বসাতে পারবো। তাহলে দেখো আমি তোমাদের জন্য দুইটা এক্সাম্পল রেখেছি। প্রথম নাম্বারটা হচ্ছে জসিমউদ্দিন ইজ এ রুরাল পয়েট। ভাই রুরাল মানে কি? আমরা জানি গ্রামীণ কবি। পয়েট মানে তো কবি, সবাই জানি গ্রামীণ কবি। তাহলে বলা হচ্ছে জসিমউদ্দিন ইজ এ রুরাল পয়েট। তাহলে এরপর দিচ্ছি কি হি। তাহলে হি কখন বসে? আমরা জানি ব্যক্তির ক্ষেত্রে হি বসে। তাহলে হি ওয়াজ বর্ন। ওয়াজ বর্ন, কেন ওয়াজ বর্ন বসাইলাম ভাইয়া? এই যে সাল দেয়া আছে, কি দেয়া আছে? সাল দেয়া আছে। তাহলে দেখো তো নির্দিষ্ট সাল যখন দেয়া থাকবে তখন আমরা কি বসাবো? ওয়াজ বর্ন বসাবো। এখন ভাইয়া তোমার প্রশ্ন হচ্ছে ভাই ইন কখন বসে? ইন হচ্ছে কোন জন্মসালের পূর্বে, জন্মসালের পূর্বে, হ্যাঁ, প্রিপজিশন ইন বসে। লিখে রাখো, পাশে সাইড নোট করে রাখো, প্রিপজিশন ইন বসে। তাহলে যখন দেখবো জন্মসাল তখন এর পূর্বে প্রিপজিশন ইন বসাতে হবে। একটু আমরা প্রিপজিশনে গেলে এটা আরো ডিটেলসে পড়াবো। তো যেহেতু জন্মসাল দেখেছি তাই আমরা কি বসাই দিলাম? ওয়াজ বর্ন বসাই দিলাম। 2 নম্বর এক্সাম্পলটা দেখো, বলা হচ্ছে লালন শাহ ইনটু এ হিন্দু ফ্যামিলি। তাহলে এখানে কি কিসের কথা বলে দিচ্ছে? স্থানের বা জায়গার কথা বলে দিচ্ছে যে তিনি কোন ফ্যামিলির মধ্যে জন্মগ্রহণ করে। তো লিখছে কি হিন্দু ফ্যামিলির মধ্যে। এই পেসেজটা দিছে হচ্ছে তোমাদের বইয়ের ওই যে ফক মিউজিক আছে ওখানে লালন শাহর একটা পেসেজ আছে, ওই ওখান থেকে দিয়েছে, সেজন্য বলছে হচ্ছে কি লালন শাহ ইনটু এ হিন্দু ফ্যামিলি। তাহলে দেখো তো ভাইয়া কোথায় জন্মগ্রহণ করেছিল? হিন্দু পরিবারে। তাহলে ওয়াজ বর্ন ইনটু কি? ওয়াজ বর্ন ইনটু। তাহলে ভাইয়া কোথায় জন্মগ্রহণ করেছিল? ওয়াজ বর্ন ইনটু এ
হিন্দু ফ্যামিলিতে। তাহলে ভাইয়া আমরা এখন বুঝে গেলাম নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সাল এবং স্থানের নাম বোঝালে ওয়ার্ড এন্ড ফ্রেজে আমরা কি বসাবো? সবসময় ওয়াজ বর্ন বসাবো। তাহলে এই প্রশ্নটা যদি পরীক্ষায় আসে, তুমি যখন তোমাকে সিরিয়াল ওয়াইজ যখন টপিকগুলা দিবে, তখন তুমি 10টা টপিকগুলা দিবে, প্রথমে তুমি খুঁজে বের করবা ওয়াজ বর্ন কোনটা আছে। যেহেতু আমি রুল ওয়াইজ তোমাকে ওয়াজ বর্নটা পড়াই ফেললাম, তুমি যদি জন্মসাল দেখো, এই সবসময় মাথায় রাখবা এই ইনটা থাকে কিন্তু মাথায় রাখবা, অথবা একটা সাল থাকবে, ধর সাল দেয়া নেই, তখন দেখবে একটা পরিবারের নাম দেওয়া আছে অথবা একটা নির্দিষ্ট সময় দেওয়া আছে, কিন্তু সেখানে ইন দেয়া থাকবে। তাই আমরা সেখানে কি বসাবো? ওয়াজ বর্ন বোঝাবো। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই টপিকটা বুঝতে পেরেছো। একটু পজ করো। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আমরা রুলস নাম্বার 1 শেষ করে ফেলেছি, এন্ড আমরা এখন চলে এসেছি রুলস নাম্বার 2 এবং 3 তে। তো আমরা রুলস নাম্বার 2টা খুবই মজার একটি রুলস, সেটা হচ্ছে তোমরা দেখো লিট অ্যালোন। যখন লিট অ্যালোন জিনিসটা দেখবা মাথায় রাখবা না বললে নয়, অথবা তো দূরের কথা। আমি তোমাকে একটা কনসেপ্ট ক্লিয়ার করাই, দেন তুমি এই জিনিসটা বুঝতে পারবা। লিট অ্যালোন যেখানে দেখবে সেখানে জিনিস মাথায় রাখবা বড়ের সাথে ছোটর তুলনা করা হয়। কার সাথে তুলনা করা হয়? বড়ের সাথে ছোটের তুলনা করা হয়। হ্যাঁ, তো সেজন্য বলছে না বললে নয় বা তো দূরের কথা। মানে আমি যদি তোমাকে বলি যে তোমার তো 10 টাকা, তোমার তো একটা চা খাওয়ার শক্তি নেই, তুমি আবার রেস্টুরেন্টে গিয়ে কাচ্চি খাবা, তার মানে কি? তো তোমার তো একটা চা খাওয়ার টাকা নেই, দূরের চা খাওয়া তো দূরের কথা, তুমি আবার রেস্টুরেন্টে গিয়ে কাচ্চি খাবা? হাউ ইট পসিবল? তো এটাকেই বলা হচ্ছে, এটাকেই বলা হচ্ছে কি লিট অ্যালোন, অর্থাৎ না বললে নয় দূরের কথা। অফ রাখছো? বলছি এদিক থেকে মানে ক্যামেরার অ্যাঙ্গেলটা সব বেড়ে নেওয়ার জন্য। তো দেখো বললাম কি বড় স্টুডেন্টের সাথে তুলনা বোঝাবে। যেমন আমি একটা তোমাকে এক্সাম্পল বুঝাই, বলা হচ্ছে ইসমাইল ক্যান নট ওয়াক। ইসমাইল হাঁটতে পারে না। ইসমাইল কি করতে পারে না ভাইয়া? হাঁটতে পারে না। রান ইন দ্য ফিল্ড, সে আবার দৌড়াবে। সে কি করবে? ফিল্ডে দৌড়াবে। অর্থাৎ তুমি তো হাঁটতেই পারো না। যেমন আমি ইসমাইলের জায়গায় যদি বলি দ্য চাইল্ড ক্যান নট ওয়াক, দ্য চাইল্ড ক্যান নট ওয়াক, একটা শিশু হাঁটতে পারে না। রান ইন দ্য ফিল্ড, সে আবার কোথায় দৌড়াবে? তোমার একটা মাঠের মধ্যে দৌড়াবে। তার মানে কি হাঁটতেই পারে না আবার ফিল্ডে দৌড়াবে। ভাইয়া দেখো তো এই যে একটা সে হাঁটা, ওয়াক, ওয়াক হচ্ছে কি জিনিস? ছোট জিনিস। এন্ড রান হচ্ছে কি জিনিস ভাইয়া? রান হচ্ছে বড় জিনিস। তাহলে দেখো তো ছোট জিনিসের সাথে বড় জিনিসের তুলনা বোঝাচ্ছে না? এটাই হচ্ছে লিট অ্যালোনের কাজ। তাহলে দেখো ইসমাইল ক্যান নট ওয়াক, ইসমাইল হাঁটতে পারে না। লিট অ্যালোন, লিট অ্যালোন রান ইন দ্য ফিল্ড, সে আবার মাঠে দৌড়াবে। তো আমি যেমন বললাম কি, হ্যাঁ ধরো আমি বললাম নাবার একটা ক্লোজ ফ্রেন্ডই নেই, বয়ফ্রেন্ড তো দূরের কথা। হ্যাঁ, এটাই আর কি। ওর তো একটা ক্লোজ ফ্রেন্ডই নাই, ওর আবার বয়ফ্রেন্ড তো বিলাসিতা। তো এই জন্যই আমরা বলতেছি কি লিট অ্যালোন। এখন আসো অ্যাজ সুন অ্যাজ, শীঘ্রই। ওই যে অ্যাজ সুন অ্যাজ দেখলে মাথায় রাখবে কি তোমার বান্ধবী তোমাকে বলেছিল না, এই দুষ্টু বন্ধু আমার সাথে দেখা করতে দ্রুত চলে আয়, শিগগির চলে আয়। এই যখন এটা বলবে তখন মাথায় রাখবা কি ভাইয়া? অ্যাজ সুন অ্যাজ অর্থ কি বুঝাবে? শীঘ্রই, যত দ্রুত সম্ভব। আমরা বলি না তুমি তোমার পক্ষীকে বলো না যত দ্রুত সম্ভব আমাদের বিয়ে করা উচিত, আমাদের কোথাও ঘুরতে যাওয়া উচিত, আমাদের ফ্যামিলিকে জানানো উচিত। তো এই যখন এই কথাবার্তাগুলো বলবে তখন মাথায় রাখবা অ্যাজ সুন অ্যাজ। আর একটা জিনিস মাথায় রাখবা, অ্যাজ সুন অ্যাজ এর আগের ওয়ার্ডটা, আগের সেন্টেন্সটা হবে ফার্স্ট ইনডিফিনিটে, এন্ড পরের সাবজেক্ট, পরের সেন্টেন্সটা হবে কি ফার্স্ট ইনডিফিনিটে। ফার্স্ট ইনডিফিনিট মানে কি ব্রো? তো আমরা বলছিলাম কি সাবজেক্ট প্লাস যখন বি2 বলবে তখন আমরা সেটাকে মাথায় রাখবো কি ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তো দেখো আমরা একটা এক্সাম্পল করি, বলা হচ্ছে উই রিচ দ্য স্টেশন। আগে তোমাকে আমি একটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সটা আইডেন্টিফাই করে দিই। দেখো উই রিচড, এটা তো কি আছে সাবজেক্ট প্লাস বি2। তাহলে উই রিচ দ্য স্টেশন, আমরা স্টেশনে পৌঁছালাম, পৌঁছেছিলাম, যেহেতু অতীতের কথা বলা হচ্ছে আমরা স্টেশনে পৌঁছেছিলাম। দেন তারপর দ্য ট্রেন স্টার্টেড। তাহলে দেখো তো ভাইয়া দ্য ট্রেন হচ্ছে সাবজেক্ট এন্ড স্টার্টেড হচ্ছে বি2। তাহলে আমরা সাবজেক্ট প্লাস বি2 দুইটা ফ্রেজ দুইটা সেন্টেন্স পেয়েছি এবং অর্থাৎ দুইটা ক্লজ পেয়েছি। এই ক্লজ দুইটাকে যুক্ত করেছে কি as soon as, কি as soon as। তাহলে as soon as we reach the station, শীঘ্রই আমরা কি কোথায় পৌঁছেছিলাম? স্টেশনে পৌঁছেছিলাম। দেন তারপর the train started, এবং কি তখন গাড়িটা বা ট্রেনটা যাত্রা শুরু করেছিল। তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে যেটাই বলছিলাম আমরা চলে এসেছি আমাদের রুল নাম্বার 4 এ। অর্থাৎ আমরা
এর আগে 3টা রুল সম্পন্ন করে ফেলেছিলাম। আমরা লিট অ্যালোনের রুলটা দেখেছি, আমরা তোমার অ্যাজ সুন এস এর রুলসটা দেখেছি, ওয়াজ বর্ন এর রুলসটা দেখেছি। তো আমরা এখন যে জিনিসটা দেখব সেটা হচ্ছে তোমার যে হোয়াট ডাজ লুক লাইক অ্যান্ড হোয়াটস ডট লাইক। এই দুটা জিনিসের মধ্যে ম্যাক্সিমাম 99% শিক্ষার্থীরা গুলিয়ে ফেলে যে স্যার আমরা এই দুটো জিনিসে আমরা কনফিউজড হয়ে যাই যে আমরা কখন কোনটা বসাবো। তো এই দুটো কনফিউশন আমি দূর করার জন্য তোমাদেরকে একদম সুন্দরভাবে ইন ডিটেইলসে রুলস দুটা লিখে দিয়েছি। তো প্রিয় শিক্ষার্থীরা হোয়াইট বোর্ডে লক্ষ্য করো, প্রথমে যখন বলবে হোয়াট ডাজ লুক লাইক, হ্যাঁ হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, একটা জিনিস মাথায় রাখবা, হোয়াট ডাজ লুক লাইক বললে তা মাথায় রাখবা যে অদ্ভুত কোনো কিছু জিনিসের প্রতি তোমাকে ইঙ্গিত দিবে। কি অদ্ভুত, যেটা তুমি শুনেছো হয়তোবা সরাসরি দেখোনি, শুনেছো হয়তোবা সরাসরি দেখোনি, ওইরকম জিনিসের ক্ষেত্রে তোমাকে বুঝাবে। আর যখন হোয়াটস ইট লাইক বলবে তখন তোমার মনের অনুভূতিটা প্রকাশ করতে চাইবে। কি মনের অনুভূতিটা প্রকাশ করতে চাইবে। সো বেশি কথা না বাড়িয়ে দেখেও হোয়াইট বোর্ডে লক্ষ্য করো, বলা হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক। অদ্ভুত জিনিসের ক্ষেত্রে এটা সবসময় ব্যবহার হতে হয়। কিসের ক্ষেত্রে? অদ্ভুত জিনিসের ক্ষেত্রে। অথবা তুমি বলতে পারো কেমন তা প্রকাশ করতে। আমরা বলি না আরে বন্ধু তোর বান্ধবীটা কেমন, একটু যদি বলতি। এই যে কেমন তা এটা জিজ্ঞেস করা। আর এটা কি বললাম হোয়াটস ইট লাইক, এটা হচ্ছে অনুভূতি। হ্যাঁ তুমি তো জীবনে প্রেম করতে পারবা না, তোমার কপালে তো না, এটা তোমার বন্ধু শহীদকে তুমি কি বলতেছো, ধরো ইসমাইল শহীদকে কি বলছে, বন্ধু একটা প্রেম করার অনুভূতি কেমন আমাকে একটু প্লিজ বল। ওই যে ও তো প্রেম করতে পারে না কখনো, কারণ ও চায় না, তো শহীদ তো করছে, তো শহীদ জিজ্ঞেস করতেছি কি একটা প্রেম করার অনুভূতি কেমন আমাকে একটু বল প্লিজ। এই অনুভূতি বুঝালে তুমি তখন কি মাথায় রাখবে কি হোয়াটস ইট লাইক। আর যখন বলবা বন্ধু সুন্দরী মেয়েরা দেখতে কেমন হয়, মানে কেমন তা প্রকাশ করতে, তখন বলবা কি হোয়াট ডাজ লুক লাইক। তো এই দুটো জিনিস আমি তোমাকে আরো ইজিলি এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করে দিব, দেখবে তোমার সারা জীবন মনে থাকবে, একদম সারা জীবন ভুলবা না। তো দেখো বলা হচ্ছে কি স্যাটেলাইট। স্যাটেলাইট, আমরা স্যাটেলাইট জিনিসটা কি ভাইয়া, মহাকাশ যান না একটা, আমরা এটার নাম শুনেছি কিন্তু কখনো দেখেছি যদি মহাকাশে কেউ যায়, অথবা আমরা গুগল করে দেখি যে ভাইয়া একটা স্যাটেলাইট দেখতে কেমন, অথবা অদ্ভুত জিনিস না এটা, এটা আমরা শুনছি কিন্তু দেখি নাই, সেটা আমাদের জন্য কি অদ্ভুত। সেজন্য বলবা কি হোয়াট ডাজ a satellite look like। কিন্তু ভাইয়া তোমাদেরকে আরেকটা জিনিস ক্লিয়ার করাতে হবে, এখানে তো আমরা সিঙ্গুলার বলে আমরা ডাজ ইউজ করি, কখন সিঙ্গুলার হলে অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার হইলে আমরা এস বা ইএস যুক্ত করি, সেটা তো কি বসছে ডাজ বসছে। যদি প্লুরাল হয়, কি বললাম ভাইয়া, প্লুরাল হইলে, যদি প্লুরাল হয়, এই জিনিসটা যদি প্লুরাল হয় তখন মাথায় রাখবে এখানে হোয়াট ডাজ এর জায়গায় কি বসবে, হোয়াট ডু বসবে। হোয়াট ডাজ এর জায়গায় কি বসবে বললাম ভাইয়া, হোয়াট ডু বসবে। তাহলে দেখো as what does a satellite look like, একটা স্যাটেলাইট দেখতে কেমন, অথবা কোনো ছোট বাচ্চা, হ্যাঁ ধরো তুমি দেখেছো তাই তোমার কাছে সেটা জানা, এখন ও চিড়িয়াখানায় কখনো যায় না, তো ও জিজ্ঞেস করতেছে অ্যাগস্ট, মাঝখানে ধরে দিছে অ্যাগস্ট একটা খরগোশ, তুমি তাকে জিজ্ঞেস করতে হোয়াট ডাজ, আব্বু 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 হোয়াট ডাজ এ খরগোশ অ্যাগস্ট লুক লাইক, একটা খরগোশ দেখতে কেমন আব্বু, হ্যাঁ ওইরকম। এরপর দেখো রুলস নাম্বার 5 এ বললাম কি এখানে অনুভূতি প্রকাশ করা বুঝাবে। অনুভূতি, তোমার মনের অনুভূতি অথবা কেমন তা জানতে চাওয়া, মানে অনুভূতিটা কেমন। ধরো তুমি একটা মিষ্টি খেয়েছো, এখন ওই যে তো মিষ্টি খাওয়ার অনুভূতিটা কেমন সেটা বুঝিয়েছে। তাহলে দেখো তো সুইমিং ইন দ্য রিভার, তারা গ্রামের ছেলেরা কি করে, তারা কোথায় সাঁতার কাটে, নদীতে সাঁতার কাটে। এখন শহরে এক বন্ধু আসলো, অর্থাৎ শহরে চাচাতো ভাই, সে এসে বললো হে বন্ধু হ্যাঁ আমাকে, আমি একটু সাঁতার কাটবো, তুমি কি বললা, হ্যাঁ যে ও তোমাকে জিজ্ঞেস করতেছে সুইমিং ইন দা রিভার, নদীতে সাঁতার কাটার অনুভূতিটা কেমন, অর্থাৎ কেমন তা জানতে চাওয়া। তো তো সে কিভাবে প্রশ্ন করবে তোমাকে, হোয়াটস ইট লাইক সুইমিং ইন দা রিভার, কি বললাম হোয়াটস ইট লাইক সুইমিং ইন দা রিভার। তাহলে এই জিনিসটা তুমি এখানে বসিয়ে দিবা, অনুভূতি প্রকাশ করাবে। তাহলে আমরা বললাম কি অদ্ভুত বললে অদ্ভুত, অদ্ভুত জিনিস আবারও বলতেছি যেটা তুমি দেখো নাই বা তুমি শুনেছো জাস্ট, তো এটা অদ্ভুত জিনিসের ক্ষেত্রে তুমি কেমন তা জানতে চাইলে কি স্যার হোয়াট ডাজ লাইক, আর এটা হচ্ছে হোয়াটস ইট লাইক। তো আমার প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতেছো আমরা চলে আসতে আসতে আমরা রুল 6 এবং 7 চলে এসেছি। তো আজকে আমরা
আর একটা রুলস পড়াবো, অর্থাৎ রুলস নাম্বার 8 পর্যন্ত আজকে লেকচার 1 পড়াবো এবং লেকচার 2 তে আমরা রুলস নাম্বার 9 থেকে 16 পর্যন্ত পড়াবো। তো আমরা মোটামুটি এই চ্যাপ্টার থেকে যদি 16-17টা রুলস কমপ্লিট করি, একদম তুমি 10 আউট অফ 10 মুখস্থ তুলতে পারবা, যে পরীক্ষায় হবে হোক তুমি একদম ইনশাআল্লাহ আজিজ তুমি একদম ভালো করেই তুলতে পারবা মার্কগুলা। তো দেখো বলা হচ্ছে as if as do অর্থ কি ভাইয়া? as do অর্থ যেন, as if as do অর্থ কি? যেন। এখন দেখো তোমার কথা হচ্ছে ভাইয়া as if অর্থ তো যেন, ওকে বুঝলাম, কিন্তু আমরা তো পড়ছি কি দো, অল দো, এগুলো কি যদি, যদিও, দো অল দো অর্থ কি বোঝায়? যদিও। কিন্তু আমাদের বোর্ড কোয়েশ্চনে অর্থাৎ বিগত বছরে এই as if এর কোয়েশ্চেন গুলো বেশি এসেছে। কি এসেছে? বেশি এসেছে as if এর, যার কারণে দেখলাম 98% কেসের ক্ষেত্রে এই as if এর রুলসটা বেশি এসেছে। তো as do তেমন আসে না, তবে as do এর মতো করে as if টা ব্যবহার হয়। বুঝাতে পারছি? এটি মিডল কনজাংশন হিসাবে ব্যবহার হয়, মিডল কনজাংশন হিসাবে ব্যবহৃত হয়। এখন তোমার কথা হচ্ছে মিডল কনজাংশন মানে কি? মিডল মানে হচ্ছে মধ্যখানে, কনজাংশন মানে হচ্ছে যুক্ত করা। তাহলে যে সংযোজক বাক্যের শুরুর বাক্য এবং শেষের বাক্যের মাঝখানে যুক্ত করে সেগুলোকে কি বলা হয়? মিডল কনজাংশন বলা হয়। এখন মিডল কনজাংশন কি? যেমন and, or, but, এই and, or, but, so, because এই এটসেট্রা ডট এটসেট্রা, এইরকম এগুলোকে হচ্ছে মিডল কনজাংশন বলা হয়। যেমন আমি বললাম কি, হ্যাঁ কি বললাম? নুসরাত এন্ড ইসমাইল, তাহলে এই দুজনের মাঝখানে যুক্ত করেছে কি? এন্ড যুক্ত করেছে। অথবা আমি বললাম কি লুবনা এন্ড নাবা দে আর গুড ফ্রেন্ড, তাহলে লুবনা এন্ড নাবা এই দুজনের মাঝখানে আমি এন্ড দ্বারা যুক্ত করেছি। এটাই হচ্ছে কি মিডল কনজাংশন। তাহলে as if মিডল কনজাংশন হিসাবে দুটি ক্লজের মাঝখানে বসে। ক্লজ মানে কি? ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ। ক্লজ মানে কি? বাক্যাংশ। একটা ধরো কয়েকটা ওয়ার্ড মিলে একটা সেন্টেন্স তৈরি করে এবং দুইটা ক্লজ থাকবে, এই পাশে একটা ক্লজ থাকবে, ওই পাশে একটা ক্লজ থাকবে, মাঝখানে আমরা এই as if বা as do বসিয়ে বাক্যটাকে পরিপূর্ণ করব। তাহলে এটা কখন বসাবো আমরা দেখো, একটু আমার সাথে সাথে প্র্যাকটিস করো। বলা হচ্ছে শর্টকাট নিয়মে আমরা একটু দেখি, যদি as if এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, as if এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, as if এর পরে গিয়ে সেটা কি হয়ে যায়? ফার্স্ট ইনডিফিনিট হয়ে যায়, অর্থাৎ সাবজেক্ট প্লাস be2 হয়ে যায়। আর এটাতে কি থাকে? সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম থাকে। আর যদি সেটা ফার্স্ট ইনডিফিনিট অর্থাৎ be2 ফর্মে থাকে, সাবজেক্ট প্লাস, এটা চলে যাবে কোথায়? as if এর ফার্স্ট পারফেক্ট, অর্থাৎ had প্লাস B3 এর ক্ষেত্রে কি? had প্লাস B3 এর ক্ষেত্রে। আর যদি প্রেজেন্ট পারফেক্ট বলতো তখন আমরা have বা has প্লাস B3 দিতাম। আর আমরা জানি কি have কখন বসে? যখন প্লুরাল হয়। আর has কখন বসে? যখন সিঙ্গুলার হয়। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, বলা হচ্ছে যখন প্রেজেন্ট ইনডিফিনিট হবে as if এর আগে এবং পরে সেটা গিয়ে হবে কি? তোমার ফার্স্ট ইনডিফিনিট। এবং দেখো যখন ফার্স্ট ইনডিফিনিট as if এর আগে ফার্স্ট ইনডিফিনিট থাকবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস be2 দিয়ে একটা ক্লজ হবে এবং পরের ক্লজটা হবে ফার্স্ট পারফেক্ট, অর্থাৎ তোমাকে had প্লাস B3 দ্বারা ওই ক্লজটা পূরণ করতে হবে। সো দেখো আমরা এখানে দেখেছি রাফিয়া বিহেভ, রাফিয়া এমন আচরণ করে। বিহেভ অর্থ কি? আচরণ করা। তাহলে এটা কি আছে? রাফিয়া সাবজেক্ট এন্ড বিহেভ হচ্ছে ভার্বের বেস ফর্ম। তাহলে সাবজেক্ট ভার্বের বেস ফর্ম আমি খালি করে দিছি। এই পাশে থাকলে আমরা কি পাই গেছি? প্রেজেন্ট ইনডিফিনিট পাই গেছি। এখন আমাদেরকে খুঁজতে হবে কি? ফার্স্ট ইনডিফিনিট। দেখো তো ফার্স্টের সাবজেক্ট আছে এন্ড নিউ আছে কিনা। তাহলে আমরা কি জানি? নো তো জানা, নিউ নোন। তাহলে দেখো তো ভাইয়া B2 পাইছি কিনা। তাহলে এই যে B2 পাইলাম, সেজন্য বলা হচ্ছে সাবজেক্ট প্লাস B2 পাইলে সেটা কি? ফার্স্ট ইনডিফিনিট। তাহলে আমরা রুলস অনুযায়ী পেয়ে গেছি, মাঝখানে কি বসাই দিব? as if বসাই দিব। তাহলে বলা হচ্ছে রাফিয়া বিহেভ, সে এমন আচরণ করে। she knew everything, সে সবকিছুই জানে। যদিও আমাদের রাফিয়া সবকিছু জানে, সে চতুর পারদর্শী, মানে সব দিকে যে পারদর্শী বলে এরকম। তো মাশাআল্লাহ। তো রাফিয়া বিহেভ as if she knew everything, যেমন জানো সে সবকিছু জানে। তারপর দেখো রুলস নাম্বার 7, হোয়াটস ইফ। রুলস এর নাম কি? হোয়াট ইফ। এর অর্থ হচ্ছে যদি এমনটি হয় তাহলে। আমার তোমাকে হোয়াট ইফ দ্বারা কি বুঝাবে? হোয়াট অর্থ কি? ইফ অর্থ যদি। তাহলে বলা হচ্ছে যদি এমনটি হয় তাহলে কি হবে। আমি যদি বলি ইসমাইল, শহীদ, তোমরা যে মেয়েকে নিয়ে পালিয়ে চলে যাচ্ছ, যদি তোমরা কটকাও তাহলে কেমন হবে। এই যে কেমন হয় বা এমনটি হয়, এরকম বুঝালে কি বোঝাবো?
এটা বসাবো। যেমন সাইফি, আমি সাইফিকে বললাম না 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 তুমি তোমার বান্ধবীকে নিয়ে পালিও না, সিয়ামকে বললাম তুমি তোমার দুষ্ট বান্ধবীকে নিয়ে পালিও না, যদি তুমি পালিয়ে যাও তাহলে কেমন হবে, সেজন্য বলা হচ্ছে যদি এমনটি হয়, কেমন হবে যদি এমনটি হয়। যেমন আমি একটা এক্সাম্পল দিছি, হেলমেট শুড বি ইউজড, তাহলে শুড অর্থ কি আমরা জানি ভাইয়া, শুড অর্থ হচ্ছে উচিত অর্থে ব্যবহৃত হয়, তাহলে হেলমেট শুড বি ইউজড, হেলমেট কি অবশ্যই ব্যবহার করা উচিত, ওয়াইল যখন ড্রাইভিং এ মোটরসাইকেল, যখন একটা কি চালাবা, মোটরসাইকেল চালাবা। আমি খালি করে দিছি, বলছে কি ইউ আর ড্রাইভিং ইউর বাইক, যখন তুমি তোমার বাইকটা চালাবা এন্ড মেট এ সিরিয়াস অ্যাক্সিডেন্ট, যদি তুমি একটা কিসের সাথে দেখা হয়ে যায়, তোমার সাথে একটা মারাত্মক দুর্ঘটনার সাথে দেখা হয়ে যায়। তো আমাদের জেনারেশনের ম্যাক্সিমাম ইয়াং জেনারেশনের ম্যাক্সিমামের একটা হচ্ছে কি বড় হয়ে বাইক কেনার স্বপ্ন। তো সে বাইক নিল, পঙ্কিরাজ বাইক নিল, ধরো সে তার ময়না পাখিকে পিছনে নিল, এমন ভাবে চালাচ্ছে হেলমেট টেলমেট নাই, চুল মানে এটাকে, এটা ধরো তোমাদের তুষার ভাইয়া, হ্যাঁ, তো ও বাইক নিচ্ছে, বাইক নিয়ে ও তোমাদের ম্যাডামকে পিছনে নিয়ে এমন ভাবে চালাচ্ছে, তার কোনো হুঁশ জ্ঞান নেই। তো আমি তাকে পরামর্শ দিলাম হেলমেট শুড বি ইউজড, তোমার অবশ্যই হেলমেট ব্যবহার করা উচিত, হোয়াইল যখন ড্রাইভিং এ মোটরসাইকেল, যখন একটা হ্যাঁ মোটরসাইকেল চালাবে। তাহলে কালি করে কি বসাবো, হোয়াট ইফ, আমি ওকে বললাম হোয়াট ইফ, হোয়াট ইফ যদি এমন হয় ইউ আর ড্রাইভিং ইউর বাইক, তুমি তোমার বাইকটা চালাচ্ছ, হ্যাঁ, এন্ড মেট এ সিরিয়াস অ্যাক্সিডেন্ট, তুমি একটা তোমার মৃত্যুর সাথে দেখা হয়ে যাক, একটা মারাত্মক দুর্ঘটনার সাথে দেখা হয়ে যাক, কেমন হবে তাহলে, কেমন হবে, হ্যাঁ, এই জিনিসটা যখন বুঝাবে তখন আমরা কি বসাবো, হোয়াট ইফ বসাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে একটু কিছুক্ষণ কথা বলবো এন্ড তারপর এই ক্লাসটা ক্লোজ করে দেব। তো যেহেতু আমরা গ্রামারের উপর একদম বলতে গেলে ওয়ান শট সিরিজ আকারে ক্লাসগুলো নিচ্ছি, আমি চেষ্টা করে করার কথা ছিল আজকে পুরোপুরি সবকিছু শেষ করে দেওয়ার, তবে চাইলে শেষ করে দিতে পারতাম, কোনো ব্যাপার না। তবে এইচএসসি 27 বেচ আছে, তাদের কত চিন্তা রাখতে হয়, এত বেশি চাপ দিয়ে দিলে তারা নিতে পারবে না। সো সবাই যাতে একটা সমঝোতা করে পড়তে পারে, এই জিনিসটার কারণে আমি শর্ট টাইম করে 2টা লেকচার করে দিব। যেমন আজকে 1 থেকে 7 পর্যন্ত শেষ, আগামী লেকচারে ধরো আমি তোমাদেরকে 8, 9, 10 এরকম যা রুলস আছে, পাশাপাশি তোমাদের কিছু এক্সেপশনাল রুলস আছে, অর্থাৎ যেগুলো পরীক্ষায় চলে আসতে পারে, ওগুলো আমি করিয়ে দিব। তো আরেকটা কথা, তোমরা রমজান মাস, সিয়ামের মাস, নিজেকে সংযম রাখবে এবং পড়াশোনা করবে। সো পরবর্তী লেকচারে সবার সাথে দেখা হচ্ছে, সুস্থ থেকো, ততক্ষণ অবধি ভালো থেকো, আসসালামু আলাইকুম।